স্বাগত। আজকের বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আজ সশস্ত্র বাহিনী দিবস। 1971-এর এই দিনে সেনা, নৌ, বিমান বাহিনী ভারতীয় মিত্রবাহিনীর সহযোগিতায় রুখে দাঁড়ায় পাকিস্তানের হানাদারদের বিরুদ্ধে সম্মিলিত প্রয়াসে ত্বরান্বিত হয় বাংলাদেশের বিজয়। সশস্ত্র বাহিনীর দেশপ্রেম, পেশাদারিত্ব এবং আদর্শ নিয়ে আজকের আলোচনা 21 নভেম্বর। কথা বলতে স্টুডিওতে আছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ সালাউদ্দিন মিয়াজি, আছেন নৌ পরিকল্পনা পরিদপ্তরের পরিচালক কমোডর মোহাম্মদ মুসা এবং বিমান প্রশিক্ষণ পরিদপ্তরের পরিচালক এয়ার কমোডর মোহাম্মদ সাইদ হোসেন। স্বাগত আপনাদের। জেনারেল সালাউদ্দিন, আপনি নিশ্চয়ই জানেন যে নির্বাচনকালীন সময়ে, মানে জাতীয় নির্বাচনের সময়ে প্রতিরক্ষা বাহিনী মোতায়েনের একটা দাবি সবসময় থাকে, কারণ বাংলাদেশের জনগণের সেনাবাহিনীর উপর, সশস্ত্র বাহিনীর উপর আস্থা রয়েছে, সেই জন্য সেটি থাকে। এবার একটি বিরোধী দলের পক্ষ থেকে এই দাবিও করা হচ্ছে যে সেনাবাহিনীকে থাকতে হবে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রিয়াল যে ক্ষমতা সেটিও দিতে হবে। এই বিষয়টি নিয়ে কি আপনাদের মধ্যে কোনো আলোচনা আছে কিনা? আপনারা দায়িত্ব আসলে সেটি পালন করবেন, করবেন না, আমাদের একটু দেখেন। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের অত্যন্ত আস্থাভাজন একটি অর্গানাইজেশন। জনগণের আস্থা রয়েছে, সেটা আমাদের অর্জন এবং আমাদের গৌরব। নির্বাচন একটি রাজনৈতিক প্রক্রিয়া এবং সেখানে আমাদের মূল দায়িত্বে প্যারামিলিটারি ফোর্স বলতে আমরা যেটা বুঝাই, পুলিশ, আনসার, বিজিবি, তাদেরকে রেখে অতীতে আমরা দেখেছি সহজেই সুন্দরভাবে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হয়েছে, যেখানে বাংলাদেশ সেনাবাহিনী সহ সশস্ত্র বাহিনীর সবাই আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবসময় স্ট্যান্ড বাই ফোর্স হিসেবে ছিলাম এবং সেখানেও আমরা আমাদের ভূমিকা যখন যেখানে প্রয়োজন হয়েছে পালন করেছি নির্বাচনকালীন সময়। তা আমি যেটা মনে করি, এটা প্রমাণিত বাংলাদেশের ইতিহাসে যে আমাদের অত্যন্ত দক্ষ চৌকস এই যে সমস্ত প্যারামিলিটারি ফোর্সরা রয়েছে, তারা অবশ্যই এই নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবে। সেখানে আমাদের ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারের বিষয়টা যেটা এসছে, আমাদের প্রশাসন রয়েছে এবং ম্যাজিস্ট্রেটরাও সেখানে রয়েছে, সেটা তারা দেখবেন। আর আমার কাছে মনে হয়, ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদেরকে সবসময় শেষ একটা উপায় হিসেবে ব্যবহার করাটাই, স্ট্রাইকিং ফোর্স হিসেবে ব্যবহার করাটাই বোধহয় যুক্তিসঙ্গত হবে। এবং আমার বিশ্বাস অতীতে আমরা যেটা করেছি আমরা আগামীতেও সেটা করব। তবে সরকার যদি চায়, আমরা সশস্ত্র বাহিনী যে কোনো আদেশ পালন করার জন্য সদা প্রস্তুত রয়েছি এবং থাকবো ইনশাআল্লাহ। জেনারেল সালাউদ্দিন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি কমোডর মুসা আপনার কাছে জানতে চাইবো যে মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমা বিরোধ নিষ্পত্তির পর বাংলাদেশ যে বিশাল বিশেষ অর্থনৈতিক অঞ্চলের অধিকারী হয়েছে, তার একটি কয়েক বছর আগে একটি প্রেস ব্রিফিং এটি বলা হয়েছিল যে তার জন্য আমরা বেশ কিছু সামরিক সরঞ্জাম কিনেছিলাম, আপনাদের নৌবাহিনীরও কিছু সামরিক সরঞ্জাম কেনা হয়েছিল। এই যে বিশাল অর্থনৈতিক অঞ্চলের যে আমরা অধিকারী হলাম, তার সুবিধা আমরা পেতে শুরু করেছি কিনা? কমরেড মুসা, আপনি যদি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি বলেছেন আমাদের সমুদ্র সীমা সেটেল করা হয়েছে মিয়ানমারের সাথে, এবং আমরা একটা বাংলাদেশ হিসেবে একটা রেকর্ড আমাদের হয়েছে যে আমরা দুটো দেশের প্রতিবেশী রাষ্ট্রের সাথে আমাদের সমুদ্র সীমা 2 বছরের মধ্যেই আমরা সমাধা করেছি, এবং এতে আমাদের একটা বিশাল একটা অর্থনৈতিক একটা সম্ভাবনা দাঁড়িয়েছে। আপনি তো শুনেছেন আমরা ব্লু ইকোনমির কথা বলছি। আমরা আমাদের সমুদ্রে এখন 1,18,813 বর্গ কিলোমিটার এরিয়া আমরা পেয়েছি, যেটা হচ্ছে আমাদের প্রায় স্থলভাগের মতো সমান একটা এলাকা। সেখানে আছে আমাদের মৎস্য সম্পদ, আছে খনিজ সম্পদ, আছে আমাদের বাণিজ্যের এখন 95% হচ্ছে সমুদ্র নির্ভর। এই বিশাল অর্থনীতিতে একটা সমুদ্র একটা বড় একটা ভূমিকা পালন করছে, এবং সেই সাথে নৌবাহিনীকে এখন অনেক সম্পদ, অনেক অ্যাসেট নৌবাহিনীকে দেওয়া হচ্ছে সমুদ্র সম্পদ রক্ষার জন্য, সমুদ্র নিরাপত্তা বজায় রাখার জন্য। এখন আপনি জানেন যে গত 8-9 বছরে আমাদের নৌবাহিনীতে বেশ কয়েকটি জাহাজ এসছে, ছোট বড় মিলিয়ে প্রায় 18টি জাহাজ আমরা সংগ্রহ করেছি। 2টো ম্যারিটাইম পেট্রোল ক্রাফট এসছে, 2টো হেলিকপ্টার এসছে, এবং আপনারা হয়তো জানেন যে গত সপ্তাহে আমরা অফিসিয়ালি আমরা 2টো সাবমেরিন আমরা গ্রহণ করেছি গণচেনীর কাছ থেকে। নৌবাহিনী প্রধান সেখানে গিয়েছিলেন এবং গ্রহণ করেছেন। তো এখন নৌবাহিনীর অনেক দায়িত্ব, আমাদের শান্তিকালীন সময় নৌবাহিনীর দায়িত্বটা অনেক বেড়েছে। সমুদ্র অর্থনীতিতে আমাদের ভূমিকা অনেক এখন বেশি। আমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে বিভিন্ন কাজে আমাদের সমুদ্র রক্ষায়, সম্পদ রক্ষায় আমরা নিয়োজিত আছি, এবং সেক্ষেত্রে যেখানে আমাদের খনিজ সম্পদ
একটা বিশাল একটা অখনিজ সম্পদ আরোহণ সামনে আসবে, তাদেরকে আমাদের সার্বক্ষণিকভাবে টহল দিতে হবে ওই সব এলাকায়। আমরা এখন সমুদ্রে আমাদের ফিশিং যে কমিউনিটি আছে তাদেরকে আমরা সহায়তা প্রদান করছি। ডিপসি ফিশিংয়ের ব্যাপারে সরকার অনেক উদ্যোগ নিয়েছে। সো আমাদের এখন একটা বড় একটা প্ল্যান এখন কাজ করছে ইন প্লেস, যে নৌবাহিনী কীভাবে এক্সপানশন হবে, নৌবাহিনী আধুনিকায়ন হবে, এবং সরকার সেই প্ল্যান অনুযায়ী নৌবাহিনীকে ধীরে ধীরে বৃদ্ধি করছে এবং শক্তিশালী করছে। এবং এটার আমরা ইতিমধ্যেই অনেকগুলো ডিভিডেন্ড আমরা পাওয়া শুরু করেছি, কিভাবে অর্থনীতিতে আমরা নৌবাহিনী পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে কিভাবে আমরা কন্ট্রিবিউট করছি। এবং দেশের আমার এখন মনে হয় যে আমাদের একটা মেরিটাইম ডোমেইন অ্যাওয়ারনেস তৈরি হয়েছে, যে হাউ টু কন্ট্রিবিউট ইন দ্য মেরিটাইম সিকিউরিটি। আমরা যখন মিয়ানমার থেকে আমাদের সমুদ্র সীমাটি বুঝে পেলাম, তখন নৌবাহিনী থেকে বলা হয়েছিল যে আমাদের আরেকটু সক্ষমতা লাগবে, কারণ আমরা একটা বিস্তৃত অঞ্চল পেয়েছি যেটা আমাদেরকে গার্ড দিতে হবে, বা যেটি আপনি বলছিলেন। আমরা সরাসরি অর্থনৈতিকভাবে কতটা লাভবান হচ্ছে সেই বিশাল সমুদ্র সীমা থেকে, তার বা সেইটা যে কাজ শুরু করার কথা ছিল সেটি কি করা হচ্ছে কিনা? এই কাজটা কিন্তু বেশ লম্বা সময়ের কাজ। জি, আমাদের বর্তমান সরকার অনেকগুলো পদক্ষেপ নিয়েছে কাজগুলো করার জন্য। জি, সীমানা যখন নির্ধারণ করা হয় তখন আমাদের কাজগুলো আর বেড়েছে। সম্পদ যেটা আমাদের আরোহণ করার কথা ছিল, অথবা আমাদের বিভিন্ন যখন ডিসপিউট ছিল, এখন পজিশন আছে কমপ্লিটলি ক্লিয়ার, যে আমাদের দুটো বাউন্ডারি আছে, আমাদের এখানে ফিশিং স্টেক আছে। সো এখানে আমাদের ট্রলারগুলো লাইক ফিশিং কমিউনিটি তাদেরকে আরো বেশি যেতে হবে, আরো কার্যকরভাবে আমাদের 4 থেকে 8টি জাহাজ সার্বক্ষণিকভাবে টহল দিচ্ছে সমুদ্রে। রাইট। এবং এখানে কিন্তু আমরা প্রতিটা স্টেক হোল্ডারদেরকে নিয়ে আমরা কাজ করছি এবং নিরাপত্তা প্রদান করছি। তো সেটা আপনারা সফলভাবে এটা করতে পারছেন। এয়ার কমোডর সাইদ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে গত বিমান বাহিনী প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা যদি গত 4টি দশক দেখি, এই 4 দশকে আমরা আসলে বিমান বাহিনীর ক্ষেত্রে সবচেয়ে সিগনিফিকেন্ট কি উন্নতি বা উন্নয়ন সাধন করেছি বা সাধন হতে দেখছি? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের মাধ্যমে দর্শক শ্রোতাদের এবং দেশবাসীকে এই সশস্ত্র বাহিনী দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি যেটা জানতে চেয়েছেন যে গত 4 দশকে বিমান বাহিনীর উন্নতি, যদি আমি একটু পিছনে ফিরে তাকাই, যখন বাংলাদেশ বিমান বাহিনী সেই 28শে সেপ্টেম্বর ডিমাপুরে, নাগাল্যান্ডের ডিমাপুরে যখন প্রথম শুরু হয়, তারপরে স্বাধীনতার পরে বঙ্গবন্ধুর সময় শুধুমাত্র তৎকালীন 1973 সালে তৎকালীন মিগ-21 বিমান, তৎকালীন অত্যাধুনিক মিগ-21 বিমান দিয়ে শুরু করে। মিগ-21 বিমান, MI-8 হেলিকপ্টার অ্যান্ড AN-24, AN-26 বিমান দিয়ে শুরু হয়, জাস্ট হাতে গোনা কয়েকটি, খুব একটা মডেস্ট স্টার্ট। তারপরে থেকে গত 4 দশকে বিভিন্ন সময় বিমান বাহিনীতে উত্তরোত্তর সমৃদ্ধি হয়েছে, রেডার যোগ হয়েছে, অত্যাধুনিক যন্ত্রপাতি, সরঞ্জাম, জঙ্গি বিমান, এবং আপনি জানেন যে 2000 সালে মিগ-29 বিমানের মতো চতুর্থ প্রজন্মের বিমান বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ হয়েছে। পাশাপাশি আমরা C-130 হারকিউলিস বিমান, MI-17 হেলিকপ্টার, এবং অতি সম্প্রতি কিছুদিন আগে আমাদের Yak-130 বিমান রাশিয়া থেকে আমাদের বিমান বহরে যোগ হয়েছে। পাশাপাশি আপনি যে একটু আগে বলছিলেন যে সমুদ্র সীমার জয়, আসলে সমুদ্র সীমার পাশাপাশি একটা বিশাল কিন্তু আকাশ সীমা এর মধ্যে এসেছে, এবং এর সাথে কিন্তু বিমান বাহিনীর কিন্তু একটা বিমান বাহিনীর কর্তব্যের মধ্যে পড়ে সে আকাশ সীমাকে রক্ষা করার জন্য। এবং এই রক্ষাকল্পে কিন্তু আমরা ইতিমধ্যে আরো কিছু আমরা সার্চ অ্যান্ড রেস্কিউ হেলিকপ্টার ক্রয় করেছি, এবং ভবিষ্যতে, এবং যেটা লং রেঞ্জ আমরা MP এয়ারক্রাফট বলি, সেটাও আমাদের পরিকল্পনা রয়েছে। আমি বলবো যে গত এই 4 দশকে সেই স্টার্ট, একটা মডেল স্টার্ট থেকে আজকে বিমান বাহিনী একটা বিশাল আকার ধারণ করেছে, এবং এইটার এই কন্টিনিউশনটা চলতে থাকবে, এবং আমরা বিশ্বাস করি ভবিষ্যতে আমরা আরো উত্তরোত্তর উন্নতি করতে পারবো। জনাব সালাউদ্দিন, আরেকটি বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে সমরাস্ত্র কেনার ক্ষেত্রে রাশিয়ার থেকে যে সমরাস্ত্র কেনা হয়েছিল 2013 সালে প্রায় $100 কোটি সমপরিমাণ সমরাস্ত্র কেনার মধ্যে সেই তালিকায় ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল, মেথিস M1, কর্নেট-টি, সাজোয়া BTR-80, BTR-80K, রকেট লঞ্চার এবং আরো এরকম জিনিসপত্র ছিল, এন্টি এয়ারক্রাফট অ্যাটাক মিসাইল এবং অন্যান্য যেগুলি ছিল। সেগুলি কি বলা হচ্ছিল যে সেগুলি আসলে 2020 সালকে লক্ষ্য নির্ধারণ করে সশস্ত্র বাহিনী যে আধুনিকায়ন হচ্ছে, সশস্ত্র বাহিনী যে বড় হচ্ছে, সেটাও একটা পরিকল্পনার একটা অংশ ছিল। আমরা সেই ক্ষেত্রে কতটুকু আগালাম, আমাদের প্রোগ্রেসটা কিরকম হলো, সে বিষয়ে আপনি কোনো আলোকপাত করবেন কিনা? আমার মনে হয় একটা আধুনিক সামরিক বাহিনীর জন্য যে ধরনের সমরাস্ত্র প্রয়োজন,
প্রয়োজনের তাগিদেই আমাদেরকে এই আধুনিক অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হতে হবে, সাংগঠনিক অবকাঠামোগুলোকেও সেভাবে ঢেলে সাজাতে হবে। সেই হিসাবেই আমাদের এই রূপকল্প, এবং এই রূপকল্পের সাথে সামঞ্জস্য রেখেই রাশিয়া থেকে যে সমরাস্ত্রগুলো আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, এটা বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর একটি যুগোপযোগী পদক্ষেপ, এবং এর মধ্য দিয়ে আমরা সত্যিকার অর্থেই আরও যুগোপযোগী এবং আরো শক্তিশালী সামরিক বাহিনীতে রূপান্তরিত হতে সেই পারবো। অস্ত্রগুলি কি আমাদের দেশে এসে পৌঁছেছে সব? এটা প্রক্রিয়াধীন প্রক্রিয়াধীন রয়েছে রয়েছে। এবং ধাপে ধাপে এগুলো আসবে। সে সময় আরেকটি কথা এরকম ছিল যে এগুলি আমরা যখন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আপনারা যখন যান তখন সেখানেও ব্যবহার করা হবে এবং সেগুলির মানে সেগুলির জন্য আমরা কিছু বাড়তি টাকাও পাবো, সেই প্রক্রিয়াটি কি শুরু হয়েছে? ইউ আর অ্যাবসলিউটলি কারেক্ট। এখানে আমরা ইতিমধ্যেই শান্তিরক্ষী বাহিনীতে অংশ হিসেবে যে সমস্ত অস্ত্রগুলো বা সরঞ্জামগুলো নিয়ে যাচ্ছি সেটার জন্য রিইম্বার্সমেন্ট পেয়ে থাকি, অর্থাৎ আমরা ইউএন থেকে সেই টাকাগুলো পেয়ে থেকে থাকি, এবং এই অস্ত্রগুলো যেগুলো আমরা ইতিমধ্যেই ব্যবহার করছি সেগুলোর পাচ্ছি, এগুলো আসলে আরও বেশি হবে আমাদের আয়গুলো। তো সুতরাং এটা আরেকটা বিষয় রয়েছে যেটা জানা দরকার, এই আধুনিক অস্ত্রশস্ত্র দিয়ে সুসজ্জিত সেনাবাহিনী যদি আমরা তৈরি না করি, ইউএনের রিকোয়ারমেন্ট যেটা রয়েছে, জাতিসংঘের যে রিকোয়ারমেন্ট রয়েছে, সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতেও কিন্তু আমরা পিছিয়ে পড়ব। সেদিক থেকেও এই অস্ত্রশস্ত্র যেগুলো রাশিয়া থেকে আমরা কেনার পরিকল্পনা করেছি তা আমাদেরকে অন্যান্য সেনাবাহিনীর সদস্যদের সাথে তাল মিলিয়ে চলার জন্য সুযোগ করে দিবে, এবং বৈদেশিক আয়গুলো রিইম্বার্সমেন্ট হিসাবে আসবে দেশে ফিরে। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতির পর যখন ফিরবো তখন আপনাদের কাছে আমি একটি বিষয় নিয়ে জানতে চাইবো যেটি নিয়ে আসলে আমাদের দেশের গণমাধ্যমে খুব বেশি আলাপ হচ্ছে না। আমি শুধু প্রশ্নটা এভাবে করে রাখি যে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর সাথে গণমাধ্যম কথা বলা বা আন্তঃসম্পর্কটি এটি তুলনামূলকভাবে নতুন, সেই নতুন সম্পর্কটিকে আপনারা কতটা চ্যালেঞ্জের মধ্যে দেখেন? মিডিয়া আপনাদের খুব বেশি বিরক্ত করে কিনা বা খুব বেশি তাবেদারি করে কিনা, কোনটা করে আমরা একটু শুনবো আপনার কাছ থেকে। একটু বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জেনারেল সালাউদ্দিন, আমি যদি আবার প্রশ্নটিকে একটু রিফ্রেশ করি, সেই প্রশ্নটির মধ্যে হচ্ছে যে আপনি জানেন যে ফিনান্সিয়াল টাইমস বাংলাদেশ সামরিক বাহিনীর অবস্থা নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছিল। সেখানে এরকম দেখানো হয় যে মানে একটি কথা এরকম বলা হয় যে সামরিক বাহিনী বাণিজ্যিক প্রতিষ্ঠানের রূপ নিচ্ছে কিনা এই প্রশ্নটি তারা তুলেছিল। তারা এই প্রশ্ন অনেকের মনে আছে বলে তারা এটা বলছে যে এই প্রকাশ্যে এটি জিজ্ঞাসা করা খানিকটা বিপজ্জনক, কারণ সেনাবাহিনী কর্মকাণ্ড নিয়ে কোনো প্রশ্ন করা বাংলাদেশে গণমাধ্যমের সাধ্যের বাইরে। আমরা অবশ্যই এরকমটা মনে করি না, সেই জন্য প্রশ্নটা আপনার কাছে করা বা আপনাদের কাছে করা। দেখেন, যুগের সাথে তাল মিলিয়ে অনেক কিছুই পরিবর্তন এসছে এবং আসছে। মিলিটারি স্ট্র্যাটেজিতে আমরা মিডিয়া ক্যাম্পেইনের কথা বলছি, আমরা সফট পাওয়ারের কথা বলছি। এই দুটো বিষয়ই সরাসরি মিডিয়া সম্পৃক্ত, এবং আমার দৃঢ় বিশ্বাস যে আধুনিক যুগের এই পরিবর্তনগুলোর সাথে তাল মিলিয়ে আমাদের সামরিক বাহিনীও অনেকখানি এগিয়ে এসছে, এবং মিডিয়া ফ্রেন্ডলি থেকে শুরু করে মিডিয়া ম্যানেজমেন্ট থেকে শুরু করে আমাদের অনেক ধরনের প্রশিক্ষণ আমরা গ্রহণ করছি, এবং যারই বহিঃপ্রকাশ আপনারা দেখছেন যে আমরা আগের চেয়ে আরও অনেক বেশি মিডিয়ার সাথে সম্পৃক্ত হচ্ছি, মিডিয়াকে ব্যবহার করছি এবং মিডিয়ার সাথে আমরা মত বিনিময় করছি। তো যে বিষয়টা আপনি বললেন যে আমরা এই বিষয়গুলো নিয়ে একটা দূরত্ব বজায় রাখার চিন্তা ভাবনা রয়েছে, আসলে জিনিসটা তা নয়। বিষয়টা আমরা এভাবে বলতে পারি যে একটা সাইকি হয়তো ছিল যেটা সময়ের তালে তালে চেঞ্জ হওয়া শুরু হয়েছে, এবং এই সম্পর্কটা আরো সুন্দর, আরো দ্রুততার সাথে এগিয়ে যে একটা মিডিয়া ফ্রেন্ডলি বলাটার চেয়ে বলবো যে মিডিয়াকে আমরা সম্পৃক্ত করতে চাই, যেভাবে সম্পৃক্ত আছে পুরো সমাজের সাথে, এবং আমরাও সেই সমাজের অংশ হিসেবেই সম্পৃক্ত করতে চাই আমাদের মিলিটারি স্ট্র্যাটেজি এবং মিলিটারি অঙ্গনে বা সামরিক বাহিনীর পরিধিতেও। আমি যদি একটু যোগ করি এটার সাথে, আসলে বর্তমান যুগে কিন্তু মিডিয়াকে আলাদা করে রাখা সম্ভব না, ইচ্ছা করলে আমরা আলাদা করে রাখা যাবে না। আর আমরা এখন দেখবেন যে কোনো কার্যকলাপকে মিডিয়াকে সম্পৃক্ত করি, যেভাবে স্যার বলছিলেন। কোনো আমাদের নিজস্ব যখন কোনো এক্সারসাইজ হয় তখন আমরা সব মিডিয়াকে আমরা সেগুলো ব্রিফ করা হয়। আমাদের দেশ থেকে যখন কোনো ভিন্ন দেশে আমাদের এয়ারক্রাফট আমরা পাঠাচ্ছি, এয়ারক্রাফট ইন্ডাকশন হচ্ছে, সবসময় মিডিয়াকে ডাকা হচ্ছে। ইভেন আপনারা হয়তো জেনে খুশি হবেন যে আমাদের বিভিন্ন যে কোর্সগুলো হচ্ছে, আমাদের ডিফেন্স সার্ভিসের কোর্সগুলো, একটা হচ্ছে
সেটা স্টাফ কলেজ কোর্স হোক, এনডিসি কোর্স হোক, দেশের বাইরে, এই মিডিয়া হ্যান্ডলিং কিন্তু এটা শেখানো হয় যে কিভাবে মিডিয়ার সাথে সম্পৃক্ত হতে হবে, কথা বলতে হবে, বা কিভাবে মিডিয়াকে হ্যান্ডেল করতে হবে। কিন্তু মিডিয়াকে in বাইরে general রেখে মিডিয়া আপনাদের কোনো প্রশ্ন করলে আপনার কি বিরক্ত হন? আমার মনে হয় না কখনোই কেউ বিরক্ত হবে। জেনারেলি জেনারেল সালাউদ্দিন আপনার কি বিরক্ত হয়? বিরক্ত হওয়ার আমার মনে হয় তেমন কিছু নেই। যে বিষয়টা আসে সেটা একটা, যে আমাদের একটা লেভেল থাকে, যে লেভেলে কে কি ধরনের প্রশ্নের উত্তরটা দেওয়া উচিত হবে, যে কোনো সরকারি কর্মকর্তারই সেই আসলে জিনিসটার ব্যাপারে বোধহয় এখনো আমাদের যে মিডিয়া ম্যানেজমেন্ট যেটা রয়েছে, আমাদের স্পোকসম্যান যেটা রয়েছে, যেটা আমরা অন্যান্য সেনাবাহিনীতে বহির্বিশ্বে দেখে থাকি, দে গো অ্যান্ড আস্ক স্পেসিফিক কোয়েশ্চেন অন দ্য স্পোকসম্যান, রাইট। তো আমরা সেই কালচারটা ডেভেলপ করতে পারলে বোধহয় আমাদের এই সমস্যা। কমরেড মুসা, আপনি আমরা আসলে আমি মিডিয়াকে আমরা এখন দেখি মিডিয়াকে আমরা বলি এখন ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে দেখি। আমাদের যে কোনো একটা অপারেশন যখন হচ্ছে, একটা ইনকারশন হচ্ছে, একটা নতুন ইভেন্ট হচ্ছে, আমরা মিডিয়াকে ইনভলভ করি। সমুদ্রে আমরা নিয়ে যাচ্ছি, তারা মহড়া দেখছে। আমাদের যে এসব অপারেশন হচ্ছে, আমাদের জলদস্যু দমন হচ্ছে, আমাদের বিভিন্ন পেট্রোলিং আমরা যেসব অ্যাচিভমেন্ট হচ্ছে, কি ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি, আজকে মিডিয়া সব কিছু আমাদের সাথে জানে এবং আমাদের সাথে দে বিকাম এ স্টেক হোল্ডার। এতে আমাদের জন্য সুবিধা হয় যে আমাদের বাংলাদেশের যে এখন লো ইকোনমি, আমাদের মেরিটাইম সিকিউরিটির প্রতিটা আসপেক্ট মিডিয়া জানছে এবং জনগণকে জানাচ্ছে। এতে অ্যাওয়ারনেসটা ডেভেলপ করছে মাচ মোর দ্যান বিফোর। এতে করে মিডিয়া, আমরা যেটা আমাদের জেনারেল সালাউদ্দিন বললেন একটু আগে, ইনফরমেশন ইজ দ্য ফোর্থ এলিমেন্ট অফ ন্যাশনাল পাওয়ার। ন্যাশনাল পাওয়ারের ভিতরে অংশ, এবং মিডিয়াকে নিয়ে এখন পুরো ওয়ার্ল্ড ইজ ওয়ার্কিং উইথ মিডিয়া অ্যান্ড উই আর, কারণ মিডিয়া ছাড়া কিন্তু এই প্রকাশটা হবে না। আওয়ার অ্যাক্টিভিটিস, আওয়ার অ্যাকশনস, আওয়ার অ্যাচিভমেন্টস। জেনারেল সালাউদ্দিনের কথা ধার করেই বলি যে আমরা সব উন্নত দেশে, উন্নত গণতন্ত্রে কিন্তু স্পোকস পার্সনের মাধ্যমে মিলিটারি কথা বলে। সেই স্পোকস পার্সন মিলিটারির একজন লোক হন, তিনি বলেন। আমাদের দেশে এরকম একজন স্পোকস পার্সন থাকার অসুবিধাটা কোথায়, বা থাকলে ভালো হতো কিনা, সেই ব্যাপারটা আপনারা ভাবছেন কিনা, আপনার কি মনে হয় কমরেড মুসা? হ্যাঁ, আমাদের নৌসদর দপ্তরে আমাদের এক ডাইরেক্টরেট আছে যারা মিডিয়ার সাথে কাজ করেন, এবং তারা রেগুলার আমাদের আপনাদের সাথে ইন্টারাকশন হয়, এবং প্রতিটা লেভেলে তারা ইন্টারাকশন করেন, কিন্তু তাদের কেউ আসলে মুখপাত্র বা স্পোকস পার্সন সেরকম নন যাদেরকে আমরা প্রশ্ন করতে পারি। যেমন জেনারেল সালাউদ্দিন, আমরা যদি আপনাকে এই প্রশ্ন করতে চাই যে যে ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সেনাবাহিনী যুক্ত রয়েছে, সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলি নিয়ে আমাদের মনে যে প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলি আমরা কাকে করব? তো সেটার ক্ষেত্রে আমরা, এটার ব্যাপারে আমাদের আইএসপিআর আছে। জি, আইএসপি সাধারণত প্রশ্ন জবাব দেয় না। দ্বিতীয়ত রেসপেক্টিভ অর্গানাইজেশন যারা রয়েছে, জি, তারাও কিন্তু এখানে প্রশ্নের উত্তর দিচ্ছে এবং তারাও ইন্টারঅ্যাক্ট করছে। কিন্তু আমি এখানে যে লিডটা নিতে চাই, এবং আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে জনগণকে জানাতে চাই যে আর্ম ফোর্সেস যে সমস্ত প্রতিষ্ঠানের মধ্য দিয়ে কমার্শিয়াল বেসিসে কাজ করছে, এখান থেকে অর্জিত বা উপার্জিত অর্থগুলো কিন্তু আমাদের সম্পূর্ণ ওয়েলফেয়ার ফান্ডে যাচ্ছে, কল্যাণ কাজে যাচ্ছে। এবং এই কাজগুলো ব্যাপক, এবং এর ব্যাপ্তিটা এতই যে এটা সত্যি আমাদের জন্য একটা বিরাট সাপোর্ট বয়ে নিয়ে আসছে। তো এটাকে শুধুমাত্র আমরা যদি ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে দেখি, তা আর একটা বিষয় রয়েছে যে আমরা যে কাজগুলো করছি আমাদের এই অর্গানাইজেশনগুলোর মধ্য দিয়ে, তার কোয়ালিটি দেখুন, তার টাইম ফ্রেমের ভিতরে তাদের প্রফেশনালিজমটা দেখুন। যে আমরা যে রাস্তা করছি, ব্রিজ করছি, আমরা মেশিন টুলস ফ্যাক্টরি করছি, আমরা বিদ্যুৎ উৎপাদন করছি ডিজেল প্ল্যান্টের মধ্য দিয়ে, আমাদের এফিসিয়েন্সি এবং আউটপুটটাও কিন্তু একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে, এবং অন্যদেরকে কিন্তু একটা উদাহরণ সৃষ্টি করে। অবশ্যই, কিন্তু সেটি যদি আমরা আরো বেশি সামনে নিয়ে আসতে পারতাম, আমরা যদি জানাতে পারতাম, এবং এক ধরনের স্বচ্ছতা এবং জবাবদিহিতা তৈরি হতো, তাহলে হয়তো মানে এটি আরো বেশি সামনে, মানে যদি কথার মধ্যে থাকতো। এখন এটি তো একটু আড়ালে, সেই জন্য হয়তো নানা ধরনের। এয়ার কমান্ডার সাইদ, আমি আপনার কাছ থেকে জানতে চাইবো একটু অন্য বিষয়ে। দর্শক জানতে চাইছেন যে যেসব নারী কর্মকর্তা এয়ারফোর্সে জয়েন করছেন, তাদের সাফল্যের বিষয়ে আপনারা কতটা আশাবাদী? তারা আসলে সেই অর্থে আপনাদের মতো দুর্দান্ত পাইলট তারাও হতে পারবেন কিনা? এই প্রশ্নটা আসলে প্রাসঙ্গিক আমি বলবো। আমরা কিন্তু 2000 সাল থেকে প্রথমে বিমান বাহিনীতে নারী কর্মকর্তাদের নিয়োগ শুরু করি, এবং এটা জাস্ট গত বছর 2 বছর হলো আমরা কিন্তু বিমান বাহিনীতে প্রথমভাবে সামরিক মহিলা বৈমানিকদের নেওয়া শুরু করেছি। এবং এদের ক্ষেত্রে কিন্তু, এই মহিলা বৈমানিকদের ক্ষেত্রে কিন্তু পাশাপাশি যে আমাদের পুরুষ বৈমানিক যারা বা যেই ট্রেনিং একইভাবে করে আসতো, এখানে কোনো শর্টকাটের কোনো স্কোপ নেই কিন্তু। কারণ এই ফ্লাইং প্রফেশনটা এরকম যে এখানে
ওই অন্য যে গ্রাউন্ডে সম্ভব হতো আপনার কোনো মহিলাকে আপনি তাকে একটু কম কিছু করতে দিলেন, কিন্তু ফ্লাইংয়ে সেটা সম্ভব না। তাদেরকে ইকুয়ালি অপরচুনিটি দিতে হবে, তাকে একই স্ট্যান্ডার্ডে আসতে হবে। তো আমি বলবো যে শুরু থেকে যে মহিলা পাইলট যাদের নেওয়া হচ্ছে তারা খুবই ভালো করছে আমি বলবো, কারণ যারা যোগ্য, যারা নাকি একই সাথে আগে আসতে তাদেরকে শুধু নেওয়া হচ্ছে এবং এরা খুবই ভালো করছে আমি বলবো। আমরা ইতিমধ্যে হেলিকপ্টার পাইলট হয়েছে, ট্রান্সপোর্ট পাইলট হয়েছে এবং তারা তাদের পুরুষ যে পাশাপাশি কলিগদের পাশাপাশি সবকিছু করে যাচ্ছেন। জেনারেল সালাউদ্দিনের কাছে আসার আগে কমান্ডার মুসার কাছে আমি জানতে চাইবো যে লেডি অফিসারদের ব্যাপারে আপনারা কতটা আশাবাদী, নেভি কতটা আশাবাদী? আপনি তো জানেন যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যে নৌবাহিনী হচ্ছে প্রথম বাহিনী যারা মহিলাদেরকে প্রথম নিয়েছে এবং তারা আমাদের নৌবাহিনীতে টেকনিক্যাল শাখায়, লজিস্টিক শাখায় যোগদান করেছে এবং তারা খুব ভালো করছে প্রতিটা ক্ষেত্রেই। আমাদের ফিল্ডে ফ্লোটিলাতে ফ্লিটে যখন আমাদের কাজ করে, শিপে কাজ করছে, ইঞ্জিনিয়ার অফিসে, ইলেকট্রিক্যাল অফিসে, সাপ্লাই অফিসার হিসাবে তারা আমাদের ডকইয়ার্ডে কাজ করছে, তারা আমাদের নেভাল স্টুডিওতে কাজ করছে এবং ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করছে বিভিন্ন ট্রেনিং স্কুলে এবং তাদের পারফরমেন্স আমি বলবো যে অনেকাংশে বেশ দৃষ্টান্তমূলক পারফরমেন্স তারা শো করছে এবং তারা ইউএন মিশনে যোগদান করেছে, স্টাফ কলেজ করছে। আমি বলবো তারা আমাদের ছেলেদের পাশাপাশি মেয়েরা যথেষ্ট ভূমিকা পালন করছে এবং নৌবাহিনীর উন্নতির সাথে সাথে তারা এগিয়ে যাচ্ছে। জেনারেল সালাউদ্দিন, আর্মিতে মেয়ে কর্মকর্তারা কেমন করছে বা নারী সদস্যরা কেমন করছে? আপনারা জেনে খুশি হবেন যে আমরা অফিসারের পাশাপাশি এখন সৈনিক পদে নিয়োগ প্রদান করেছি এবং তারা এতই ভালো করছে যেটা আমরা হয়তো আগামীতে অনুপ্রাণিত হয়ে এই সংখ্যাটা আরো বৃদ্ধি করতে যাচ্ছি। আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে এই কর্মকর্তারা যারা রয়েছে, আমাদের পাশাপাশি লেডি অফিসাররা যারা রয়েছে, তারা এখন কিন্তু প্যারাজাম্প করছে। তারা একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে সকল দায়িত্ব পালন করছে, এসএসএফ থেকে শুরু করে, স্টাফ অফিসার থেকে শুরু করে, ফিল্ড ইউনিটগুলো থেকে শুরু করে। এবং আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় এই সম্প্রতি যে আমরা সৈনিক হিসাবে যে ইয়েগুলো দিলাম, নিয়োগগুলো দিয়েছি, সেটা একটা নতুন দ্বার সৃষ্টি করবে শুধু দেশে না, দেশের বাইরেও। এখন আমরা এই ইউএন মিশনে একদিন শুধুমাত্র অফিসাররা যেত, নারী কর্মকর্তা অফিসাররা যেত, এখন আগামীতে ইনশাল্লাহ আমরা একটা কন্টিনজেন্ট হিসাবে সেখানে আমাদের সৈনিক হিসাবেও আমরা এই নারী কর্মকর্তাদেরকে পাঠাতে পারবো বা সৈনিকদেরকে পাঠাতে পারবো। নতুন মাত্রা। জেনারেল সালাউদ্দিন, কমান্ডার মুসা এবং এয়ার কমান্ডার সাইদ, আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে একটি তর্ক এখন আমরা প্রায় শুনছি যে সেনাবাহিনী, বিমান বাহিনী বা নৌবাহিনী এখন আর আগের মতো আপনারা যেরকম মেধাবী ছিলেন সেরকম মেধাবীদের আকর্ষণ করতে পারছে না। এই বিষয়টি ঠিক কি ঠিক না সেটি বিষয়ে আপনাদের একটু মন্তব্য আমরা শুনবো, যে আপনারা যথেষ্ট পরিমাণে মেধাবী তরুণদের আকর্ষণ করতে পারছেন কিনা। বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জেনারেল সালাউদ্দিন, আমি জানতে চাইছিলাম যে আপনারা সেনাবাহিনীতে নতুন সদস্য, সৈনিক বা কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে মেধা আকর্ষণ করতে পারছেন না আগের মতো, এটি হচ্ছে একটি প্রচলিত কথা বা কেউ কেউ এটি বলছেন, আপনি এটির সাথে একমত কিনা? আমি এটার সাথে দ্বিমত পোষণ করছি। এই কারণেই যে আমাদের দেশে এখন শিক্ষার হার বেড়েছে, অনেক মেধাবী ছাত্রছাত্রীর আমরা উৎপত্তি বা দেখতে পাচ্ছি তারা এসছে, সেই সাথে সাথে কাজের পরিধি বা তাদের চয়েস অফ অপশন যেটা রয়েছে তাদের ক্যারিয়ার হিসেবে ডেভেলপ করা, সেটা বেড়েছে। সেখানে কম্পিটিশন এসছে এবং সেখানে বাংলাদেশ সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী মেধাকে আকর্ষণ করতে পারছে না, এটা বোধহয় ঠিক নয়। আমি বলবো, আমার কাছে যে তথ্য আছে সেটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে যে ক্যাডেট কলেজগুলো রান করছে, 12টি ক্যাডেট কলেজ, সেটাই মূলত আমাদের কিন্তু রিক্রুটিং গ্রাউন্ড হিসেবে আমরা তৈরি করি এবং সেখানে অ্যাজ অফ টুডে আমাদের যে সেনাবাহিনীর অফিসার্স র্যাঙ্কে যে আইএসএসবির মধ্য দিয়ে আমরা রিক্রুট করে থাকি, সেখানে মোর দেন 50% অফিসার্স ক্যাডেট হিসাবে কিন্তু আমরা পাচ্ছি মেধা সম্পন্ন ক্যাডেট কলেজ ব্যাকগ্রাউন্ড। এটা তারা অলরাউন্ডার চৌকস মেধা হিসেবেই কিন্তু গড়ে উঠছে। সৈনিকদের ক্ষেত্রেও যদি আপনি আসেন, সেখানেও কিন্তু আমরা দেখছি যে আমরা যখন বলছি যে আমরা জিপিএ আগে ছিল একেবারেই ওই 2.5 বা 3 পর্যন্ত, এটাকে যখন বাড়িয়ে দিলাম তখনও দেখলাম কিন্তু আমরা অনেক মেধাবী জিপিএ 5 পাওয়া ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটে যারা রয়েছে তারাও এসে সেনাবাহিনীতে যোগদান করছে। এমনকি লাইন এতই বড় যে আমরা সবাইকে আমাদের কোটার কারণে অ্যাকোমোডেটই করতে পারছি না। সুতরাং এটার সাথে আমি দ্বিমতই করব। মেধা সম্পন্ন অনেক আমরা পাচ্ছি, তবে সেখানে আমরা আরো
মেধাটাকে কিভাবে বাড়াতে পারি বা তৈরি করতে পারি সেটা আসতে পারে। কিন্তু এখন যেহেতু চয়েস অফ অপশন অনেক বেড়ে গেছে, সেখানে ক্যারিয়ার অপরচুনিটি পারসুয়েশনটা, চয়েসটা কিন্তু ওই সমস্ত মেধাবীদের উপরই রয়ে গেছে। কমরেড মুসা। আপনি জানেন যে আমরা এখন বাংলাদেশ নৌবাহিনী এখন একটা 3 ডাইমেনশনাল ফোর্স। এখানে একটা ছেলে অথবা মেয়ে যখন জয়েন করবে, তার জন্য অনেকগুলো অপশন। সারফেস শিপে করতে পারে, সে একজন পাইলট হতে পারে, একজন সাবমেরিনার হতে পারে, একটা স্পেশাল ফোর্সের একজন সদস্য হতে পারে। তো এখন অপরচুনিটিস আর দেয়ার। এবং আমাদের একটা হচ্ছে নৌবাহিনী একটা টেকনোলজি ইন্টেন্সিভ সার্ভিস, যেখানে আমাদের ওয়ারফেয়ার, ওয়েপন সিস্টেম, সেন্সস, মেশিনারিজ, ইকুইপমেন্ট সবগুলো হচ্ছে হাইলি টেকনোলজি ডিপেন্ডেন্ট। সো সেখানে আমাদের যে ট্রেনিং সিস্টেমটাও অনেক পরিবর্তন আনা হয়েছে। এবং উই আর নাও অ্যাট্রাক্টিং মেনি অফ দ্য স্টুডেন্টস আউটসাইড ফ্রম বোথ ক্যাডেট কলেজেস, ফ্রম আউটসাইড কলেজেস। কারণ হচ্ছে এই বাহিনী এখন এতগুলো উইন্ডো ওপেন যে যে কোনো সাইডে একটা ছেলে অথবা মেয়ে সে পার্সু করতে পারে। এবং এতে করে আমি বলবো যে নৌবাহিনীর যে ট্রেনিং যে রেভলিউশনটা হয়েছে, যে আমি বলবো যে এখানে আগের চেয়ে অপরচুনিটি আরও বেড়েছে মেধাবী ছাত্রছাত্রীদের এখানে নিয়োগের জন্য, ভর্তি হওয়ার জন্য। কারণ তাকে একটা ক্যারিয়ার একটা গ্যারান্টি দিচ্ছে টু গো টু সার্টেন এক্সটেন্ট, যেখান থেকে সে কর্পোরেট ওয়ার্ল্ড ও আউটসাইড ওয়ার্ল্ড যে কোনো জায়গার সাথে ম্যাচ করতে পারে, অ্যান্ড হি অর শি ক্যান কন্ট্রিবিউট। এটি হচ্ছে যেটা বড় একটা অ্যাচিভমেন্ট নৌবাহিনীর জন্য। এয়ার কমান্ডার সাইদ, আপনি কি মনে করছেন যে নতুন যারা নিয়োগ পাচ্ছেন তাদের সম্পর্কে? আমি একইভাবে বলবো যে মেধা আগের চেয়ে যে কম বা আকর্ষক হচ্ছে তা কিন্তু না। কারণ অ্যাপারেন্টলি মনে হতে পারে যে স্যার যেটা বললেন যে আউটসাইড অপরচুনিটি অনেক বেড়ে গিয়েছে, তো অপরচুনিটি বাড়াতে ওদের বিভিন্ন অপশন আছে। কিন্তু আমি যদি বিমান বাহিনীর কথা বলি, বিমান বাহিনীর গত কয়েক বছরের কথা বলি, আমরা কোনোভাবেই কিন্তু মেধার সাথে কম্প্রোমাইজ করতে পারি না, ওই মেধা কম্প্রোমাইজ করি না আমরা। কিন্তু গত অ্যাটলিস্ট কয়েকটা বছর ধরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যা চাহিদা তার চেয়ে অনেক বেশি করে আসছে। এবং জিডি পাইলট হিসেবে মাঝে যেটা হচ্ছিল যে অ্যাপারেন্টলি পাইলটদের একটু কম আকর্ষণ করা যাচ্ছিল মনে হচ্ছিল আপাত দৃষ্টিতে, কিন্তু তা না। আমরা গতবার দেখতে পেয়েছি যে আমাদের যা প্রয়োজন তার চেয়ে আরও অনেক বেশি আমাদের পাচ্ছি, এবং এটা মেধার লেভেলটা মেনটেন করে আমরা পাচ্ছি। আমরা এবং সবাইকে নিতেও পারবো না। তো আমি একইভাবে বলবো যে ঠিক এই মুহূর্তে যেহেতু আমাদের অনেক স্কোপ বেড়েছে, বাংলাদেশ বিমান বাহিনী আরও বিস্তৃতি লাভ করেছে, 4th জেনারেশন এয়ারক্রাফট এসেছে, অন্যান্য ইকুইপমেন্ট আসছে, তো অনেক তরুণ তরুণী এটা আকর্ষিত হচ্ছে। এবং আমি বলবো যে অনেক মেধাশালী তরুণ তরুণীরা আকর্ষিত হচ্ছে বিমান বাহিনীতে জয়েন করার জন্য। এ ব্যাপারে আমি আরেকটা পয়েন্ট বলতে চাই, সেটা হলো যে আমরা কিন্তু এখন উচ্চশিক্ষায় সব সুযোগ দিচ্ছি যারা আমাদের সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীতে জয়েন করছে। এখানে ডাক্তার হওয়ার সুযোগ আছে, এখানে ইঞ্জিনিয়ার হওয়ার সুযোগ আছে, এখানে বিবিএ এমবিএ করার সুযোগ আছে, ইভেন পিএইচডি রিসার্চ ওরিয়েন্টেড কাজ করারও সুযোগ আছে, যেটা কিন্তু আগে ছিল না। যার জন্য কিন্তু এই মেধাবী ছাত্রছাত্রীরা আরও আকর্ষিত হয়েই এখানে তাদের পারসুয়েশন অফ ক্যারিয়ারের পাশাপাশি নলেজ এনহান্সিং করছে, যেটা কিনা আফটার রিটায়ারমেন্টে তাদেরকে দেশে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ প্রাপ্তি এবং তাদের অবদান রাখারও সুযোগ সৃষ্টি করছে। আপনি কি কিছু? আমি এটা অ্যাড করবো যাতে আমাদের এই ট্রেনিং সিস্টেমের সাথে এডুকেশন স্কিমটাও আমরা প্যারালি শুরু করেছি। এতে হয় কি, একজন নাগরিক যখন জয়েন করবে নৌবাহিনীতে, সে কিন্তু তার চাহিদা অনুযায়ী তার যে কন্টেম্পোরারি আর একটা ছেলে অথবা মেয়ে থাকবে বা ইউনিভার্সিটি, তার সমসাময়িকভাবে সেখানে শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে পারবে। এবং সে কিন্তু শুধু নেভিতে না, সশস্ত্র বাহিনীতে না, সে সব জায়গায় কন্ট্রিবিউট করতে পারছে। সো তার জন্য একটা বড় অপরচুনিটি জয়েনিং ইন দ্য আর্ম ফোর্সেস। ওকে, আমরা আরো একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এসে আপনাদের আজকে 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস, আমরা সবাই এই দিনটিকে নিয়ে অনেক গর্ব করি। কিন্তু যে বিষয়টি নিয়ে আসলে আমাদের দর্শকরা এবং আমরাও নানা রকম আলোচনার মধ্যে পড়ি, তার মধ্যে একটি হচ্ছে যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবসটি যখন আমরা উদযাপন করছি, তখন আমাদের মাথায় আবার সেই প্রশ্নটিও আবার আসছে যে জাতীয় বাজেটে সামরিক ব্যয় প্রতি বছর যে বেড়ে চলছে, সেটি আসলে জাস্টিফাইড কিনা, সেটি আসলে সঙ্গতিপূর্ণ কিনা আমাদের আয়ের সঙ্গে আমাদের এই ব্যয়টি। এ ব্যাপারে একটু আপনার মতামত শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি। ফিরে এলাম আজকে বাংলাদেশে। জেনারেল সালাউদ্দিন, বিরতির আগে আপনার কাছ থেকে জানতে চাইছিলাম যে বাজেটের সাথে সঙ্গতিপূর্ণ কিনা আমরা সামরিক যে ব্যয় করছি সেটি আসলে জাস্টিফাইড কিনা। আপনি বাজেট সম্পর্কে জানতে চেয়েছেন, তার আগে আমি একটা বিষয় একটু আলোকপাত করতে চাচ্ছি।
যদি আপনি অনুমতি দেন। Please, please. সেটা হলো আজকে 21শে নভেম্বর কথা আপনি বলেছিলেন জি, ব্রেকের আগে। জি। এই দিনটার তাৎপর্য এবং এই দিনটি আমাদেরকে ইতিহাসের কথা স্মরণ করিয়ে দেয়, মুক্তিযুদ্ধের ইতিহাস। তো এই সম্পর্কে বলার আগেই আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 30 লক্ষ বাঙালি যারা আত্মহুতি দিয়েছেন মুক্তিযুদ্ধে, যাদের জন্য আজকে আমরা এখানে বসে আছি, নিশ্চয়ই। তাদের আত্মার মাগফেরাত এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন বা মৃত্যুবরণ করেছেন, তাদেরও আত্মার মাগফেরাত কামনা করছি। এই দিনটাকে স্মরণ করে আমি এখন বাজেটের কথায় ফিরে আসছি। সেটা হলো ডিফেন্স বাজেট এর সাথে সামগ্রিক বাজেটের একটা রেশনাল বা রেশিও সবসময় নির্ধারিত হয়ে থেকে থাকে। ডেফিনেটলি ইকোনমিস্ট যারা রয়েছেন তারা এটার ব্যাপারে আরো ভালো কমেন্ট করতে পারবেন, কিন্তু একটা জিনিস খুবই পরিষ্কার, যেটা যে এই ডিফেন্স বাজেটের ব্যয়টা সমগ্র রাষ্ট্র কাঠামো এবং রাষ্ট্র পরিচালনা এবং একটা দেশ এবং জাতির যে মর্যাদা এবং তাদের যে অবকাঠামোগত দিকগুলো, এগুলো বিশ্লেষণ করেই কিন্তু সবকিছু করা হয়। তো আমার মনে হয় বাংলাদেশ এখন যেভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে এবং সেইটার সাথে তাল মিলিয়ে ডিফেন্স সার্ভিসকে অর্থাৎ সশস্ত্র বাহিনীকেও কিন্তু তৈরি করতে হবে। তা না হলে ভারসাম্যটা রক্ষা হবে না। যে একটা স্টেটের যে ভারসাম্য সংজ্ঞার দিক থেকে, যেখানে সামরিক বাহিনী বা সশস্ত্র বাহিনী কিন্তু তারই একটা স্টেটের একটা অংশ, এবং সেই প্রেক্ষাপটে আমার মনে হয় আমাদের দেশের যারা অর্থনীতিবিদ রয়েছেন বা বাজেট প্রণয়ন যারা করছেন এবং যারা রাজনীতিবিদ রয়েছেন, যারা আইন প্রণয়ন করছেন, যারা নীতিমালা নির্ধারণ করছেন, তারা সব দিক বিচার বিশ্লেষণ করেই এই বাজেটগুলো নির্ধারণ করছেন, যেটা অত্যন্ত যুক্তিযুক্ত এবং র্যাশনালি ভাবে করছেন বলেই আমার কাছে মনে হয়ে থাকে। এটাকে আমরা যদি বলি বেশি হয়ে যাচ্ছে, সে কথাটা একেবারেই বোধহয় পরিসংখ্যান বা অন্যান্য দিক থেকে যাচাই না করে বলাটা ঠিক হবে না। আমি কমোডর মুসা আপনার কাছ থেকে একটি অন্য বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে যে বীরত্ব সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর 21 জন কর্মকর্তাকে শান্তিকালীন পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই পদক প্রদানটার একটু ব্যাকগ্রাউন্ড যদি আমাদেরকে বলেন। আজকে সেই পদক দেওয়া হয়েছে 9 নভেম্বর যে গেজেটটি প্রকাশিত হয়েছে, আজকে সেই পদক দেওয়া হয়েছে 21 জন নৌ কর্মকর্তাকে শান্তিকালীন পদক। এটা একটু ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ। এটা আছে আমাদের নৌবাহিনীর বিভিন্ন লেভেলে কাজ করা হয়, পেশাদারিত্ব তার দক্ষতা যাচাই করা হয় এবং এই পেশাদারিত্ব যাচাইয়ের সময় দেখা হয় তার কিরকম অবদান সে রেখেছে। আমাদের বিভিন্ন অপারেশনাল কর্মকাণ্ড সমুদ্রে হচ্ছে, সমুদ্রে জাহাজে টহল দিচ্ছে, বিভিন্ন অভিযান, মৎস্য নিধন অভিযানে তারা ওখানে আমাদের অনেক স্মাগলিং, এন্টি স্মাগলিং অপারেশন হচ্ছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট করা হচ্ছে, রিলিফ অপারেশন করা হচ্ছে, বিভিন্ন অপারেশন আঙ্গিকে দেখা হচ্ছে যে নৌবাহিনীর প্রতিটি সদস্য কিভাবে ভূমিকা পালন করছে। আপনি জানেন যে আমাদের নৌবাহিনী এখন দেশের অর্থনীতির সাথে সরাসরি সম্পৃক্ত, ব্লু ইকোনমির সাথে সম্পৃক্ত। সেখানে আমরা আমাদের 6 থেকে 8টা জাহাজ সার্বক্ষণিক টহল দিচ্ছে ওখানে, এবং বিভিন্ন দেশে শুধু না, দেশের বাইরেও ইউএন মিশন ছাড়াও আমরা কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে অনেক অপারেট করছি। নৌবাহিনী এখন, বাংলাদেশ নৌবাহিনী এখন ইট হ্যাজ বিকাম এ ব্র্যান্ড। কিন্তু এরকম একটি পদক দেওয়ার সিদ্ধান্ত এবারই প্রথম। এটা গত 2 বছর ধরে চালু হয়েছে। এই পদক দেওয়ার সিদ্ধান্তটি নেওয়ার পেছনে কি কোনো কারণ? এটা হচ্ছে একটু ইন্সপায়ার করা, একজন সদস্যর কাজ করছে, তাকে আপনি ইন্সপায়ার করার জন্য, এতে করে অন্যান্যরা তাদেরকে কিভাবে চুজ করা হয়? তাদেরকে চুজ করা হয় আমাদের একটা স্ট্যান্ডিং একটা কমিটি আছে, তাদের প্রতি অঞ্চল থেকে, অধিনায়কের কাছ থেকে তার রিপোর্ট আসবে, সুপারিশ আসবে, সেটাকে স্টাডি করে পর্যালোচনা করে যারা ডিজার্ভ করে তাদেরকে সেটা দেওয়া হচ্ছে। এতে করে সার্ভিসে অনেকগুলো পজিটিভ সাইডও আছে, যে আমাদের জেনারেল মাস যারা আছে, অফিসার সাইলার, তারা বিভিন্ন লেভেলে গেটিং ইন্সপায়ার্ড এবং ভালো কাজের জন্য, সাহসিকতার জন্য তারা এগিয়ে যাচ্ছে। এয়ার কমান্ডার সাইদ, আমি আপনার কাছে যেটা জানতে চাইবো, এটা আমাদের দর্শকদের জানার ইচ্ছা যে অনেক দিন ধরে একটি বিষয় ঘোরাফেরা করে আমাদের পাবলিক ডোমেইনে, এবং সেটি আজকেও এটি ব্যতিক্রম নয়, প্রশিক্ষণ বিমান। আমাদের প্রশিক্ষণ বিমানগুলি কি সত্যি অনেক ঝুঁকিপূর্ণ? বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান শুনলেই মানুষ একটু ঘাবড়ে কি যায়, যাদের আত্মীয় স্বজন, ছেলে মেয়ে? আমি যদি প্রথম থেকেই বলি, প্রশিক্ষণ বিভিন্ন ধাপ আছে। প্রথমে একদম যেটা বেসিক প্রশিক্ষণ যে বিমান দিয়ে চলছে আমাদের বাংলাদেশ বিমান বাহিনীতে, চায়নার নির্মিত প্রশিক্ষণ বিমান হচ্ছে PT-6 এয়ারক্রাফট। সত্যিকার অর্থেই সেটা বিমানকে শুধু দেখে বা এটার আপাত দৃষ্টিতে দেখে মনে হতে পারে পুরনো বা অনেক পুরনো, সেটা ভালো কি খারাপ সেটাকে যাচাই করা যাবে না।
প্রত্যেকটা বিমান ওঠার আগে সে বিমানের যতটুকু আমাদের ইন্সপেকশন হয় ওইটাকে রেডি করা হয়, একদম সম্পূর্ণভাবে যদি প্রস্তুত না হলে কোনো বিমানকে ওঠানো হয় না। এটা হলো আপনার বেসিক ট্রেনিং। তারপর ধরেন প্রত্যেকটা এয়ারক্রাফটের ট্রেনিং বিমান থাকে আমাদের, তারপরে হয় জেট ট্রেনার, হেলিকপ্টার ট্রেনার, অ্যাডভান্স জেট ট্রেনার। আমরা অতি সম্প্রতি যেটা রাশিয়ার থেকে নিয়েছি Yak-130, এটা কিন্তু অ্যাডভান্স জেট ট্রেনার অথবা লিড ইন ফাইটার এটাকে অবশ্য বলি। এটা কিন্তু এগুলো ট্রেনিং এয়ারক্রাফট। আমরা যদি F-7 ফ্লিট ফাইটার একটা মধ্যে ফাইটার ট্রেনার থাকে, ওইটাও কিন্তু একটা ট্রেনিং বিমান। এবং কোনো বিমানই কিন্তু আসলে পুরাতন না ঝুঁকিপূর্ণ না। যদি বিমান ঝুঁকিপূর্ণ হয় সেই বিমান আমরা কোনো অবস্থাতে আমরা আকাশে উড়াবো না। তো ওই অর্থে আমি বলবো যে না, কোনো বিমান প্রশিক্ষণ বিমান যে পুরনো বা ঝুঁকিপূর্ণ তা অবশ্যই না। এবং এই মানে এটা যদি আমি একটু পার্সপেক্টিভে ফেলি, এই ঝুঁকিটি কি বিশ্বের অন্য দেশের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ নাকি একই রকম ঝুঁকিপূর্ণ? আমি সরাসরি কম্প্যারিজনে যাব না, কিন্তু আমি যদি তারপরে বলবো যে স্ট্যাটিস্টিক্স আমার কাছে এই মুহূর্তে নেই, কিন্তু আশেপাশের অন্যান্য এয়ারফোর্সের সাথে তুলনা করি আমাদের ফ্লাইট সেফটি রেকর্ড অনেক অনেক ভালো। আমি যদি স্ট্যাটিস্টিক্স নিয়ে আসতে পারতাম, দেখাতে পারতাম যে আমাদের ফ্লাইট সেফটি রেকর্ড এতটাই ভালো যেটার সাথে যে কোনো আমাদের আশেপাশে যে কোনো নেবারিং কান্ট্রির চেয়ে ভালো। এটা আসলে প্রমাণ করে যে আমরা আসলেই যে কোনো প্রশিক্ষণ হোক বা সেটা অপারেশনাল হোক, সর্বক্ষেত্রে আমরা কোন অবস্থায় সেই ঝুঁকিটা নেব না যে না, যে বিমানটা ভালো নেই সেই অবস্থায় সেটাকে আমরা উড়াতে নিয়ে যাব। জেনারেল সালাউদ্দিন, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানের। আমরা যে বিষয়টি আপনার কাছে এখন জানতে চাইবো সেটা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা কমিশনে আপনি কন্টিনজেন্টের বাংলাদেশ সুদানে বাংলাদেশ কন্টিনজেন্টের সাউথ সুদানে বাংলাদেশ কন্টিনজেন্টের আপনি সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করছেন। আমাদের প্রশ্নটি আসলে আমরা যে জাতিসংঘের শান্তি মিশনে কোন সৈনিক বা কোন অফিসার যাবেন সেটি বাছাই করার প্রক্রিয়াটি আমরা আসলে কিভাবে সম্পন্ন করি পরিবর্তিত পরিস্থিতিতে, এখন যখন নানা ধরনের এক্সট্রিমিস্ট গ্রুপ নানা তৈরি হচ্ছে আমাদের, সেক্ষেত্রে সেটি বাছাই করার ক্ষেত্রে আপনারা নতুন কোনো প্যারামিটার যুক্ত করছেন কিনা? যেহেতু বাংলাদেশের শান্তিরক্ষা মিশন আমাদের জন্য যত সুনাম বয়ে নিয়ে আসছে, আমার ধারণা ক্রিকেট টিম না বাংলাদেশ শান্তিরক্ষা মিশন কে বেশি সুনাম বয়ে নিয়ে আসছে তা নিয়ে একটি আলোচনা হতেই পারে। এখানে প্রথম বিষয় হলো কোন ধরনের সৈনিক এবং কোন ধরনের ইকুইপমেন্ট যাবে এটা নির্ধারণ করে কিন্তু ইউএন হেডকোয়ার্টার। তারা চাহিদা দেয় এবং আমরা তৈরি থাকি, আমাদের বিপসট নামে একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে যেটা শান্তিরক্ষী বাহিনী সম্পৃক্ত বিভিন্ন ধরনের ট্রেনিং গুলো দেয়। তো সেই ট্রেনিং নিয়ে আমরা কিন্তু উপযোগী হয়ে বসে থাকি। ইকুইপমেন্টের ব্যাপারেও কিন্তু ইউএন থেকে স্পেসিফাই করে দেওয়া হয় এই ইকুইপমেন্ট, সেই ইকুইপমেন্টের উপরও কিন্তু ট্রেন্ড ম্যান পাওয়ার তৈরি করতে হয়। তো আমরা কিন্তু এইভাবে ইকুইপমেন্ট ওরিয়েন্টেড, ইউএন এর ডিমান্ড ওরিয়েন্টেড এবং আমাদের এই বিপসট নামে যে প্রতিষ্ঠানটি রয়েছে সেটার মধ্য দিয়ে কারিকুলাম তৈরি করে আমরা ট্রেন্ড ম্যান পাওয়ার রেডি রাখি এবং সেই রিজার্ভ থেকে বা সেই লিস্ট থেকেই আমরা নির্বাচনটা করে থাকি কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে। প্রথমত হলো আমরা দেখি যে কোন আর্মস অ্যান্ড সার্ভিসেসের কতজন যাবে, কিভাবে যাবে, এবং সেখানে আমরা রোটেট করি এক ইউনিটের পর আর এক ইউনিট এবং সেটা দেখার চেষ্টা করি তার যোগ্যতা, কোয়ালিফিকেশন, সেটাও আমরা দেখার চেষ্টা করি সো দ্যাট ওখানে যে তারা পারফর্ম করতে পারে ভালোভাবে, যাতে করে দেশের ঐতিহ্য এবং দেশের সুনামটাকে তারা রক্ষা করতে পারে। তার মানসিকতা বা মানবিকতা টেস্ট করার কোন রকম কোনো উপায় আমাদের আছে কিনা বা সেটা আমরা করি কিনা? আসলে কারণ আমাদের শান্তিরক্ষা বাহিনী ছাড়া আর অন্য অনেক বাহিনীর বিরুদ্ধে অনেক ধরনের অভিযোগ আমরা দেখি, আমাদের একেবারেই কম নেগলিজিবল। এটার মূল কারণ হলো আমরা ইন এইড অফ সিভিল পাওয়ারে জনগণের সাথে কাজ করে অত্যন্ত অভ্যস্ত এবং আমরা প্রমাণ করেছি যে আমরা জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সকল ধরনের কাজ করতে পারি। এটাই কিন্তু আমাদের ট্রেনিং গ্রাউন্ড হিসেবে কাজ করেছে। আমরা পার্বত্য চট্টগ্রামে যে ধরনের কাজ করেছি, প্যাসিফিকেশনের কাজ করেছি, ঠিক একই ধরনের ওই ট্রেনিংটা আমাদের কাজে লেগেছে শান্তিরক্ষী মিশনে যখন আমরা কাজ করি সেখানে যে। তো এই ইন এইড অফ সিভিল পাওয়ারে জনগণের সাথে সম্পৃক্ত হয়ে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সম্পৃক্ত হয়ে, প্যারামিলিটারির সাথে সম্পৃক্ত হয়ে কাজ করার অভিজ্ঞতাটা কিন্তু অন জব ট্রেনিং হিসেবে আমাদের কাজে লেগেছে। এবং পার্বত্য চট্টগ্রামে আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে, প্যাসিফিকেশনের কার্যক্রম বা আমাদের ডোমিনেশনের কার্যক্রম, সেগুলো কিন্তু আমাদের ওখানে অনেক কাজে লাগে শান্তিরক্ষী বাহিনীর বিভিন্ন মিশন। আমি জানি না এই প্রশ্নটা জবাব দেওয়ার সময় আপনাদের হবে কিনা, আমরা খুব ছোট করে জি আমি বলতে চাই অনুরভাবে যে আমাদের জাহাজ টহল দিচ্ছে, এখানে বিভিন্ন ধরনের অপারেশন করছে, সেরকম ভাবে অপারেশন করছে 6000 মাইল দূরে লেবাননে গিয়ে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্ক ফোর্সকে। সো এখানেই প্রশিক্ষণটা হয়ে যাচ্ছে হোয়াইল অপারেটিং ইন দ্য ওন সি এরিয়া। সেখানে কিন্তু আমরা একটা ভালো একটা পজিশন গেইন করছি, শিখছি এবং আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের প্রতিষ্ঠা লাভ করছি। জেনারেল সালাউদ্দিন, কমান্ডার মুসা এবং এয়ার কমান্ডার সাইদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।